প্রিয় শিক্ষার্থীরা, আজকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলো আজ আমরা লেসন প্ল্যান অনুযায়ী অনুশীলনী 3-এর অঙ্ক করার চেষ্টা করি। এখানে 3-এর অঙ্ক করতে গেলে কয়েকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, যেগুলো করলে আমাদের পরীক্ষায় যে সকল অঙ্ক আসবে তার উত্তর করতে আমরা সহজেই পারব। যেমন একটা অঙ্ক আমরা 15 করতে পারি। 15 জোসেফ তার 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপন্ন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন করবে? তাহলে এখানে 1 খণ্ড জমি আলু দেওয়া আছে, কতটুকু উৎপন্ন হয়? 11 খণ্ড জমি কতটুকু আলু উৎপন্ন হবে? 11 দ্বারা গুণ হবে। যত খণ্ড বলুক তত দ্বারা গুণ। এর মানে এই অঙ্কটা আমরা যদি করি তাহলে কিভাবে গুণ করতে হয় তা আমরা শিখতে পারব। গুণ করা শেখার উদ্দেশ্যেই আমরা এই অঙ্কটা করব। এই জন্য আরো বেশ কয়েকটা অঙ্ক এখানে আছে। লিখব 1 খণ্ড জমিতে আলু উৎপন্ন হয়। 1 খণ্ড জমিতে আলু উৎপন্ন হয় 500 কেজি 700 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে 11 খণ্ড জমিতে কতটুকু আলু উৎপন্ন হবে? শুধু 11 দিয়ে গুণ। আমরা নিচের ক্লাসে যেভাবে গুণ শিখছি এভাবে দিতে পারি, অথবা সোজা লাইনে গুণ দিতে পারি। আমরা নিচে এই গুণ দিয়ে দিই, এতে কোনো সমস্যা নেই। নিচে যেভাবে গুণ দিয়েছি এর আগে শিখছি সেভাবে গুণ দিয়ে দিই। গুণ দেওয়ার সময় আমরা একটু আলাদাভাবে চিন্তা করে উত্তরগুলো লেখার চেষ্টা করব। যেমন 11 দ্বারা যদি আমরা 7 করে গুণ দেই তাহলে কত হবে? এখানে একটু লিখা নি 0 0 7 11 77। এর মানে আমাদের হয়েছে 7700 গ্রাম। আমরা কখনো 7700 গ্রাম বলি না। 1000 এর বেশি বা 1000 অথবা 1000 এর বেশি হলেই তো আমরা তখন আমরা কেজি বলি, কেজিতে চলে যাই। এর মানে এইটুকু হচ্ছে কেজি আর এইটুকু হচ্ছে গ্রাম। এই 7000 এ 7 কেজি বলবো কেন? 1000 গ্রামে 1 কেজি, তাহলে 7000 গ্রামে 7 কেজি হবে। আমরা এখানে লিখে দেব 700 গ্রাম। আর এই 7000 যে গ্রাম ছিল এর পরিবর্তে আমরা এখানে 7 কেজি নিয়ে নেব। এখন আমরা 11 দ্বারা এই 500 এর গুণ দেব। গুণ দিলে 0 0 5 11 55। এখানে হচ্ছে 5500 কেজি। সাথে ওই যে 7 কেজি গ্রাম থেকে পাইছি এটা এর সাথে আমরা যোগ দেব। এর মানে আমাদের দাঁড়ালো 5507 কেজি। 5507 কেজি। এটা কিসের থেকে পেলাম? 11 দ্বারা গুণ দেওয়ার পরে। মানে 11 খণ্ড জমিতে আলু উৎপন্ন হয় এত 5507 কেজি আর 700 গ্রাম। আমরা এটাই উত্তর লিখলে আমরা নম্বর পাবো। কিন্তু এখানে একটা কথা থাকে, এই কেজি আবার আমরা মেট্রিক টনে নিতে পারি। আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন। ঠিক এই হিসাবে এখানে যেমন এই 7000 এ আমরা কেজি বানাইছিলাম, 7000 এ 7 কেজি হয়ে গেছে। ঠিক এখানে 5000 আছে, আমরা এখানে 5000 এর পরিবর্তে আমরা লিখতে পারি
5 মেট্রিক টন। তাহলে এইখানে একটা ভা দিয়া এখানে আমরা লিখে দিতে পারি 5 মেট্রিক টন। 5 মেট্রিক টন। এরপরে এই বাকি এইটুকু 507 কেজি আর 700 গ্রাম। উত্তর पांच मेट्रिक टन 507 केजी 700 গ্রাম। শেষ। তাহলে আমরা যখন শেষ এরপরে একটা অঙ্ক করব। এখানে যখন আমরা গুণ করছি ঠিক এমনই ধরনের একটা অঙ্ক করার চেষ্টা করব যেখানে ভাগ আছে, ঠিক তেমন একটা অঙ্ক 16। এর মানে এখান থেকে আমরা গুণ ভাগ করার নিয়ম শিখতেছি, কিভাবে গুণ করতে হবে, কিভাবে ভাগ দিতে হবে। এবার 16 প্রশ্নতে আছে পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? তো 16 মেট্রিক টনে 16 একরে যদি 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়, এক একরে কত হয়েছে মানে ভাগ দিতে হবে। আমরা প্রথম ঐকিক নিয়মে শুরু করতে পারি, লিখতে পারি 16 একর জমিতে ধান উৎপন্ন হয় 28 মেট্রিক টন। 16 একর জমিতে ধান উৎপন্ন 28 মেট্রিক টন। অতএব 1 একর জমিতে ধান উৎপন্ন হয় 28 ভাগ 16 মেট্রিক টন। এখন এই ভাগটাই আমরা রাগ করে এখানে বসাই দেব। এই রাগটা আমরা কিভাবে করব এটাই আমাদের শেখার বিষয়। এইটুকুনের জন্যই আমাদের এই অঙ্কটা করা, আর বইতে এই প্রশ্নটা এর জন্যই দেওয়া হবে। তো আমরা 16 দিয়ে ভাগ করব 28 মেট্রিক টন। এখানে একটা কাজ করি, এখানে বলতে চাবে না এই নিচে এই পাশে আমরা ভাগটা দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে একবার যায় 28 এর ভিতরে, বিয়োগ দিলে হয় 12 মেট্রিক টন। এখন এই 12 মেট্রিক টন অবশিষ্ট রয়েছে, অবশিষ্ট রাখা যাবে না, এখানে ভাগ করা হয়েছে 1 মেট্রিক টন। এই 12 মেট্রিক টনকে এখন আমরা কেজিতে নিয়ে যাব, কেজিতে নিয়ে তারপর 16 দিয়ে ভাগ দেব। কিভাবে? আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তো 1000 দিয়ে গুণ দেব, 1000 দিয়ে যখন গুণ দেব তখন এখানে হয়ে গেছে 12,000 কেজি। এবার এই কেজিতে সেগুলো এখানে কিভাবে ভাগ দেওয়া লিখতে পারি, এখানেও ভাগ করা লিখতে পারি। আমরা ওখানেই দেখব 16 দিয়ে আবার ভাগ দেব। 16 দিয়ে যদি 120 দিয়ে ভাগ দেই তাহলে 6 × 6 7 বার যাবে, 6 × 7 = 42 এর 2 হাতে আছে 4, 7 × 7 = 4 11, বিয়োগ দেই 8, হাতে আছে 1 দিয়ে গেল, শূন্য একটা নামাই 80 হয়েছে, 5 × 80। আবার শূন্য একটা রয়েছে, এর ভাগ দিলে এখানে একটা শূন্য, এটা কি হলো কেজি। এবার তাহলে 28 মেট্রিক টনকে আমরা 16 দ্বারা ভাগ দিলে 1 মেট্রিক টন। আর 750
কেজি পাই। এটাই উত্তর। তাহলে এবার আমরা উত্তরটা লিখে দেই। এক মেট্রিক টন 750 কেজি উত্তর। 16 শেষ। এরপরে আমরা যে অঙ্কটা করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসার মতন, সেটা হচ্ছে 23। আর মাঝে মধ্যে এর আগে পরীক্ষার আগে আমাদের করা আছে বা এগুলো তোমরা সবাই শিখেছো, যার কারণে আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো করব। 23 এর অঙ্কতে আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা একটা ছবি আঁকা এটা বোঝার চেষ্টা করতে পারি। যেমন আনুপাতিক একটা ছবি আঁকি। এই ছবিতে 60 মিটার ধরে নিলাম, এটা 60 মিটার, এটা 40 মিটার। মাঝে যে এই যে রাস্তাটা, এটা চারিদিকে একটা রাস্তা আছে ভিতর দিয়ে, এই রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া। এখন প্রশ্ন করছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমরা যদি এই পুরোটা ক্ষেত্রফল বের করি, আগে 60 মিটার আর 40 মিটার দিয়া এই বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে আমরা ক্ষেত্রফল পাবো। এরপরে আমরা এই রাস্তা বাদে এখানে যে দৈর্ঘ্যটা, এখানে 2 মিটার আর এই 2 মিটার বাদ দেওয়া দৈর্ঘ্য বের করবো, আর এদিকেও ভিতরের প্রস্থ বের করবো। রাস্তা বাদে ক্ষেত্রফল বের করবো, রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো। দুটো বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। শুরু করা যায়। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 60 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ সমান 40 মিটার। তোমরা ইচ্ছা করলে লিখে দিতে পারো, আমি কমা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে ক্ষেত্রফল পাবো। দৈর্ঘ্য আমার পাবো 60 মিটার ইনটু প্রস্থ 40 মিটার, তাহলে 0,0424 বর্গ মিটার। 2400 বর্গ মিটার, 0,0424 2400 বর্গ মিটার আমাদের বড় যে আয়তাকার জায়গাটা আছে এটার ক্ষেত্রফল। এবার রাস্তা বাদে আবার আমরা ক্ষেত্রফল বের করব। দেখো রাস্তা বাদে ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারি, ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান 60 বিয়োগ এদিকে থেকে 2 আর এদিকে থেকে 2 দুটো 2 বাদ যাবে, এর মানে বিয়োগ 2 ইনটু 2 এত মিটার। তো 60 বিয়োগ 2 দুগুণে 4, বিয়োগ দিলে কত হয় 56 মিটার।
এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ সমান। এই যে প্রস্থ 40 ছিল, বাগান একটু বাদ দিলে, রাস্তা বাদ দিলে, এই থেকে রাস্তা, এই থেকে রাস্তা যদি আমরা বাদ দেই, তাহলে শুধু বাগানের প্রস্থ থাকবে। বাগানের প্রস্থ থাকবে 40 বিয়োগ 2 ইনটু 2, এত মিটার। 40 বিয়োগ 2 মানে 4, এত মিটার। বিয়োগ দিলে 36 মিটার। এবার আমরা রাস্তা মধ্যে কি ক্ষেত্রফল বের করব, এগুলো মুছে ফেলি। এইটা লাগবে। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র না লিখলে মানে এই অঙ্কটা একবার আমরা লিখে ফেলছি, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এবার দৈর্ঘ্য কত আমাদের 56 মিটার ইনটু 36 মিটার। এখন আমরা গুণ দেব। গুণ দেওয়ার জন্য আগে 6 লিখুন, 6 × 36 এর 6 হাতে আছে 3, 5 × 30 আর 3 33 হাতে আছে, 3 × 6 18 আর 33 51, 51 এর হাতে আছে 5, 3 × 7 15 আর 5 20, এত বর্গ মিটার। এই মিটারে গুণ হয়ে বর্গ মিটার হচ্ছে, মিটারের স্কয়ার মানে বর্গ মিটার। এইবার অতএব রাস্তার ক্ষেত্রফল। এখন শুধু রাস্তার ক্ষেত্রফল। শুধু রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল, তার থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ দিলে শুধু রাস্তার ক্ষেত্রফল, মানে রাস্তার ক্ষেত্রফল। আমাদের রাস্তা সহ ছিল 2400 বর্গ মিটার, এর থেকে বাদ যাবে 2016 বর্গ মিটার, এত বর্গ মিটার। বিয়োগ দিলে 6 আছে কত, 10 হবে 4, হাতে আছে 1, 2 আছে কত, 10 হবে 8, হাতে আছে 1, 1 আর 0 1, 1 আছে কত, 4 হবে 3, 2 দিয়ে মিলে গেল, বাইরে শূন্য বসে না, এত বর্গ মিটার। তাহলে উত্তর 384 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল, এই যে জায়গাটা, এই চিকুন জায়গাটা, এটার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। এই অঙ্ক শেষ। এর পরের অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এরপরে আছে 24। একটু দ্রুত করতে হবে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আগে আমরা ঘরের ক্ষেত্রফল বের করতে পারি। এই যে টাকাগুলো দেওয়া আছে, খরচ দেওয়া আছে, 1 বর্গ মিটারের খরচ দেওয়া আছে। এখন যত টাকা খরচ হয়েছে, এই টাকা থেকে আমরা কত বর্গ মিটার জায়গা আছে ওই ঘরের ভিতরে, সেটা আমরা আগে বের করে নেব। কিভাবে? আমরা দেখব 7.50 টাকা খরচ হয় কি কাজে? মেঝে কার্পেট দিয়ে মোড়াতে। এত খরচ হয় কার্পেট দিয়ে মুড়তে, কার্পেট দিয়ে মুড়তে। কতটুকু জায়গায়? 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার। অতএব
1 টাকা খরচ হয় কার্পেট দিয়ে মুড়তে 1/7.50 বর্গ মিটারে। অতএব 1102.50 টাকা খরচ হয় কার্পেট দিয়ে মুড়তে 1×1102.50 ভাগ 7.50 বর্গ মিটার। এবার আমরা এই দশমিকটা একটু তুলে নিলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হয়, কাটাকাটি করতে সুবিধা হয়। 1 × 1×1002.50 দশমিক, ইচ্ছা করলে দশমিকে বাদ দিতে পারি 2 অঙ্কের ভাই, তা না দিয়ে আমরা এটা করলে হয়, কিন্তু তারপরে আমরা 100 দিয়ে দেবো। উপরে দশমিক তোলার জন্য নিচে 100 গুণ, নিচের দশমিক তোলার জন্য উপরে 100 গুণ, দশমিকের জন্য একটা 1, 2 অঙ্কের ভাই দশমিক, 2টা শূন্য, এত বর্গ মিটারে। 100 তে 100 কাটা। এবার এটাতে আমরা ভাগ দেব, ভাগ দিলে 1 4 7, এর মানে 147 বর্গ মিটার। তোমরা একটু রাফ করে দেখো, ভাগ দিলে 147 বর্গ মিটার হবে। তাহলে 11025 দিয়ে 750 দিয়ে ভাগ দাও, একেবারে নরমাল ভাগ, এত বর্গ মিটার। এইবার আমাদের এই বর্গ মিটার যে জায়গা ঘরের ক্ষেত্রফল, ওর দৈর্ঘ্য প্রস্থটা কত, মানে কত কত গুণ দিয়া এই 147 হয়েছে সেটা বের করতে বলছে, দৈর্ঘ্য আর প্রস্থ। তো এখানে একটা শর্ত দেওয়া আছে, দৈর্ঘ্যটা প্রস্থে 3 গুণ। তাহলে আমরা ধরে নিতে পারি, মনে করি ঘরের প্রস্থ, কেউ x ধরতে পারো, কেউ ক ধরতে পারো, যার যা ভালো লাগে। আমি এখানে লিখলাম ক মিটার, কারণ এখানে মিটার একক আছে। অতএব ঘরের দৈর্ঘ্য এর 3 গুণ, এর মানে কি 3 ক মিটার। অতএব ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ, আমরা ইচ্ছা করে সূত্র না লিখা 3 ক মিটার গুণ ক মিটার এইভাবে আমরা দিতে পারি। তো গুণ দিলে 3 ক, কতে কতে গুণ দিলে ক স্কয়ার বর্গ মিটার। এবার প্রশ্ন মতে কি একটা জিনিস লক্ষ্য করো, এখানে এও ক্ষেত্রফল একই ঘরে, তাহলে আমরা এর সাথে এটা সমান লিখতে পারি। বা এর থেকে আমরা কোন মান বের করব, 1 আর 7 ভাগ 3 বা ক স্কয়ার সমান ভাগ দিলে 3 4 12, 2 থাকে 3 9 7 50। একটু মুছা পরিষ্কার করে ফেলি। বা ক সমান দুটো বার 49। এখানে প্লাস মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হয় না। অতএব ক সমান 7, অতএব প্রস্থ সমান 7 মিটার এবং দৈর্ঘ্য 3 ক ছিল, 3 × 7, 3 × 7 = 21 মিটার। এর মানে উত্তর কি দাঁড়ালো, আমাদের প্রশ্ন করছে দৈর্ঘ্য এবং ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তাহলে দৈর্ঘ্য লাগবে 21 মিটার, প্রস্থ লাগবে 7 মিটার। তাহলে উত্তর লিখে দেই, উত্তর ঘরের দৈর্ঘ্য সমান 21 মিটার এবং প্রস্থ সমান 7 মিটার। এটাই উত্তর। তো এখন আমরা ইচ্ছা করলে গুণ দিয়েও দেখতে পারি, 7 × 7 = 14, 147 বর্গ মিটার আমাদের ক্ষেত্রফল। তো
তো এই নিয়মে আমাদের সৃজনশীল থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তোমরা বাসায় এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। আশা করি তোমরা সবাই ভালোভাবে অঙ্কগুলো করতে পারবা। আজকে পর্যন্তই।